প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী সাজেশনমূলক ক্লাস টপ 10 সিকিউর আজকে আমাদের অষ্টম ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি অবশ্যই পূর্বের 7টি ক্লাস ধারাবাহিকভাবে করে নেবে ইনশাআল্লাহ। আজকে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, এখানে লেখা আছে সানরাইজ পরিবহন কোম্পানি লিমিটেড। সানরাইজ পরিবহন কোম্পানি লিমিটেডের 2024 সালের 31 ডিসেম্বর তারিখের একটি রেয়ামিল দেয়া আছে। সো বরাবরের মতো আমরা প্রথমে চুলছেরা বিশ্লেষণ করব। কার চুলছেরা বিশ্লেষণ? রেয়ামিলের প্রত্যেকটি হিসাব কোথায় যাবে, কেন যাবে, এগুলো একটি চুলছেরা বিশ্লেষণ। এটি যে ধারাবাহিকভাবে করতে পারবে, জাস্ট 2 থেকে 3টা যদি রেয়ামিল করতে পারে, একই হিসাব বারবার আসে, ইনশাল্লাহ আর্থিক বিবরণী তার কোনো প্রবলেম থাকবে না। সো রেয়ামিলের যে বিশ্লেষণগুলো এটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, আজকের অঙ্কটি বড় বেশ, এই জন্য আমাদের সময় লাগবে, ধৈর্যের প্রয়োজন। শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 10 লক্ষ টাকা হচ্ছে শেয়ার মূলধন। সো শেয়ার মূলধন হচ্ছে এটি মালিকানা সত্ত্বের একটি অংশ। শেয়ার মূলধন মালিকানা বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের একটি অংশ। সেবা আয়, সেবা আয় হচ্ছে কি? একটি আয় হিসাব। সেবা আয় হচ্ছে একটি আয় হিসাব। আমরা জানি সেবার সাথে আয় লেখাই আছে, বেতন খরচ, এই যে এটার সাথে কি আছে? খরচ লেখা আছে, তার মানে এটি কি? একটি ব্যয় হিসাব। সাপ্লাইজ খরচ, খরচ লেখা আছে, তার মানে এটিও কি? একটি খরচ। সো এই দুটি হচ্ছে পরিচালন ব্যয়ে যাবে। কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। অগ্রিম বীমা, শুধু বীমা হচ্ছে খরচ, শুধু বীমা হচ্ছে খরচ, আর অগ্রিম বীমা হচ্ছে সম্পদ, এটি হলো চলতি সম্পদ। কেমন? ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান কি? একটি সম্পদ, স্থায়ী সম্পদ। ডেলিভারি ভ্যান হচ্ছে একটি স্থায়ী সম্পদ। পুঞ্জীবিত অবচয় ডেলিভারি ভ্যান। পুঞ্জীবিত অবচয় এমসিকিউতে যদি পরীক্ষায় আসে, পুঞ্জীবিত অবচয় কি? পুঞ্জীবিত অবচয় একটি প্রতি সম্পদ হিসাব। সো পুঞ্জীবিত অবচয় ডেলিভারি ভ্যান থেকে কি করতে হবে? পুঞ্জীবিত অবচয়টা বিয়োগ করতে হবে। সো এটি হচ্ছে প্রতি সম্পদ। প্রতি সম্পদের কাজ কি? সম্পদকে হ্রাস করা। তাহলে প্রতি হিসাবের কাজ কি? সংশ্লিষ্ট হিসাবকে হ্রাস করা। অফিস সরঞ্জাম 4 লক্ষ টাকা। অফিস সরঞ্জাম কি হিসাব? একটি স্থায়ী সম্পদ হিসাব। পুঞ্জীবিত অবচয় অফিস সরঞ্জাম, আবাসিক পুঞ্জীবিত অবচয় কি? একটি প্রতি সম্পদ হিসাব। সংশ্লিষ্ট অর্থাৎ পুঞ্জীবিত অবচয় অফিস সরঞ্জাম, এটি অফিস সরঞ্জাম থেকে বাদ যাবে। পুঞ্জীবিত অবচয় ডেলিভারি ভ্যান, সেটি ডেলিভারি ভ্যান থেকে বাদ যাবে। উপযোগ খরচ একটি খরচ হিসাব। ভাড়া খরচ একটি ভাড়া খরচ হিসাব, সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। উপযোগ খরচ ইউটিলিটি, গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি, এগুলোকে আমরা উপযোগ খরচ বলে থাকি। সো এই দুটো কি হিসাব বলতো? পরিচালন ব্যয় হিসাব। 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 1/4/2024। আচ্ছা, আমরা 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ 24 সালের শেষে আমরা সাধারণত আয় বিবরণী প্রস্তুত করে থাকি। কখন? হিসাবকালের শেষে, এই 31শে ডিসেম্বর আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকি। সুতরাং বিনিয়োগটি করা হয়েছে কবে? বিনিয়োগটি করা হয়েছে এপ্রিল। এই হলো এপ্রিল মাস, এই এপ্রিলের 1 তারিখ। তাহলে দেখো, জানুয়ারি মাস বিনিয়োগ করা হয় নাই, ফেব্রুয়ারি মাস বিনিয়োগ করা হয়নি, এরপরে আসো মার্চ বিনিয়োগ করা হয়নি। তার মানে কি? 3 মাস পরে, অর্থাৎ 3 মাস কিন্তু বিনিয়োগ করা হয়নি। সো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট মাস কয়টা বলো? 12টা। তার মধ্যে প্রথম 3 মাস বিনিয়োগ করা হয়নি, চতুর্থ মাস থেকে বিনিয়োগ করা হয়েছে। তার মানে আমার বিনিয়োগটা ব্যবহার হয়েছে 9 মাস। কত মাস বলো? 9 মাস। তাহলে আমার বিনিয়োগটা ব্যবহার হয়েছে এপ্রিলের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 9 মাস। তাহলে সুদ পাবো তাহলে সুদ পাবো আমি কয় মাসে? সুদও পাবো হচ্ছে আমি 9 মাসে। সো আমার এখানে বিনিয়োগ করা হয়েছে কত? 3,60,000 টাকা। সো 3,60,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম আমরা। কত পার্সেন্ট বিনিয়োগ? সুদ হচ্ছে 10%। তো কোনো কিছু শতকরা হার দিয়ে গুণ করলে যেটি বের হয় সেটি হচ্ছে 1 বছরের বের হয়। তাহলে 36,000 টাকা হচ্ছে 1 বছরের সুদ। আর 1 বছরে কত মাস? 12 মাস। 12 দিয়ে ভাগ করলাম, আমার কত মাসের সুদ পাবো আমি? অ্যাকচুয়ালি সুদ গণনা করতে হবে কয় মাসের? উত্তর হচ্ছে 9 মাসের। তাহলে 9 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করি, 12 দিয়ে 36-এ কাটলে কত হয়? 3 × 36।
আর 3 দিয়ে 9 রে গুণ করলে কত হয়? তাহলে 12 দিয়ে 36 কাটলে কত হবে? 3। এবং 3 দিয়ে 9 রে গুণ করলে কত হবে? 3 9 27। তাহলে আর 3টা শূন্য আছে, সেই 3টা বসিয়ে দিলাম। সো 27,000 টাকা হচ্ছে আমার বিনিয়োগের সুদ। তো দেখো, এটি হচ্ছে রিয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। সো এর কাজ কি কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, অর্থাৎ স্থায়ী সম্পত্তির পরে। এরপরে দেখো, এই যে 27,000 টাকার যে সুদটা, এই 27,000 টাকার সুদ, এটি হচ্ছে একটি অপরিচালন আয়। সো আর একবার কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে 27,000 টাকা। এবং এই 27,000 টাকা এটি যেহেতু এখনো আদায় করা হয়নি, বকেয়া আছে। ভাই আপনি কিভাবে বুঝলেন যে আদায় করা হয়নি? যদি আদায় করা হতো, বিনিয়োগের সুদ যতটুকু আদায় করা হবে বা পাওয়া যাবে, সেটা রেয়া মিলের মধ্যে স্পেসিফিকভাবে বলা থাকবে বিনিয়োগের সুদ এত টাকা। সো রেয়া মিলের মধ্যে কোথাও বিনিয়োগের সুদ লেখা নাই, সুতরাং 1 টাকাও পাওয়া যায়নি, পুরো টাকায় কি আছে? বকেয়া আছে। তাহলে 27,000 টাকা আরেকবার আয় যদি বকেয়া থাকে, তাহলে কোথায় যাবে? তাহলে চলতি সম্পদে যাবে। ওকে, সংরক্ষিত আয় হচ্ছে কত? 1,50,000 টাকা। তো আসো এখন আমরা হলো সমন্বয়গুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো লেখা আছে অব্যবহৃত সাপ্লাইজ। তো অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? যতটুকু সাপ্লাইজ বা মনিহারি ব্যবহার করা হয়নি, এটি হচ্ছে একটি চলতি সম্পদ। সো অব্যবহৃত সাপ্লাইজ কি করতে হবে? সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে। তো সাপ্লাইজ খরচ কি আছে? এই যে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ থেকে এটি কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো অব্যবহৃত সাপ্লাইজ, এটা সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে। এবং আরেকবার কোথায় যাবে? আরেকবার এটি হবে চলতি সম্পদে যাবে। যতটুকু অব্যবহৃত সাপ্লাইজ, সেটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। এবার আসি, বিমা খরচ হয়েছে 20,000 টাকা। যতটুকু বিমা খরচ হয়েছে, দেখো বিমা খরচ যতটুকু হবে, যতটুকু বিমা খরচ হবে ততটুকু দেখো অগ্রিম বিমা ছিল। রেয়া মিলে কি দেওয়া ছিল? অগ্রিম বিমা। তাহলে দেখো রেয়া মিলে ছিল অগ্রিম বিমা। তাহলে অগ্রিম বিমা মানে কি? সম্পদ। 60,000 টাকা এখানে সম্পদ দেখানো হয়েছিল। সো অগ্রিম বিমা হচ্ছে সম্পদ। সম্পদ থেকে যতটুকু খরচ হয়েছে ততটুকু কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো আমরা অগ্রিম বিমার সাথে কি করলাম? দাগ দিলাম। সো বিমা খরচটা অগ্রিম বিমা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে আসি। তারপরে দেখো ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান। এবং দেখো আর একটা বিষয় বলে রাখি, বিমা খরচ। বিমা হচ্ছে একটি কেমন হিসাব? বিমা হচ্ছে একটি পরিচালন ব্যয় হিসাব। ওকে, ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান অফিস সরঞ্জামের পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে হবে 10%। এই 10% হচ্ছে ডেলিভারি ভ্যানের উপরে, এবং অফিস সরঞ্জামের উপর হচ্ছে 5%। এবং অফিস সরঞ্জামের উপরে কয় পার্সেন্ট বলো? 5%। অফিস সরঞ্জামের উপর কত পার্সেন্ট? 5%। তাহলে একটা 10 আর একটা কত? 5%। সো এটা হচ্ছে 5% আর এটা হলো কত? 10%। 4 নাম্বার, শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সো শেয়ার মূলধনের উপরে কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করবা? 10%। তাহলে দেখো ডেলিভারি ভ্যান এবং অফিস সরঞ্জামের সাথে আমরা একটু দাগ দিয়ে আসি আগে। ডেলিভারি ভ্যান এর সাথে দাগ আছে, ডেলিভারি ভ্যানের সাথে দাগ, এবং অফিস সরঞ্জামের সাথে দাগ। এবং পরবর্তীতে কি পেলাম? শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে। যে ঘোষণাকৃত লভ্যাংশ কোথা থেকে বিয়োগ করতে হয়? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়। এবং আরেকবার কি করতে হবে? সংরক্ষিত আয় থেকে একবার বাদ, আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। আরেকবার কোথায় লিখবা? চলতি দায়ে আরেকবার লিখবা। কারণ ঘোষণাকৃত লভ্যাংশ, আমি বললাম কি তোমাদেরকে ট্রিট দেব, ট্রিটের ঘোষণা করলাম, সাথে সাথে আমার দায় বেড়ে যাবে। কোম্পানি যখন বলে ঘোষণা প্রদান করে, সাথে সাথে কোম্পানি কি বেড়ে যায়? দায় বেড়ে যায়। সুতরাং এটি কোথায় যাবে বলো তো? চলতি দায়ে যাবে। আয়কর সঞ্চিতি রাখতে হবে 20,000 টাকা। দেখো আয়কর সঞ্চিতি, কিসের আয়কর সঞ্চিতি? সমন্বয়। সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে, সো এটা কি করতে হয়? সমন্বয় আয়কর সঞ্চিতি কর পূর্ব নিট লাভ থেকে বিয়োগ করতে হয়। আয় বিবরণীতে কর পূর্ব নিট লাভ থেকে একবার বিয়োগ করতে হবে। এবং আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখন আমাদের সমাধান করতে হবে। সো ক নম্বরে বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে বলছে, যেটা অলরেডি আমরা করেছি। এবং ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ, ব্যবহৃত সাপ্লাইজ মানে খরচের পরিমাণ বের করতে হবে। তো আসো বিনিয়োগের সুদ এবং সাপ্লাইজ
বের করি বিনিয়োগের সুদ। আচ্ছা আমরা ক নাম্বার বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। আচ্ছা বিনিয়োগ কত ছিল? বিনিয়োগ ছিল হচ্ছে দেখো 10% বিনিয়োগ 3,60,000 টাকা। 10% বিনিয়োগ 3 লক্ষ কত টাকা? 60,000 টাকা। 3,60,000 টাকা এর 10% আমরা করেছিলাম, কোনো কিছু পার্সেন্টেজ করলে 1 বছরের বের হয়। সো এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের বের হবে এবং আমাদের লাগবে কয় মাস? এপ্রিলের 1 তারিখ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস বাদ দিব, তার মানে 9 মাসের। সো 9 মাসের আমরা কত পেয়েছিলাম? আমরা ক্যালকুলেশন করেছি অলরেডি। 9 মাসের আমরা পেয়েছি হচ্ছে 27,000 টাকা। সো বিনিয়োগের সুদ কত টাকা হবে বলো? 27,000 টাকা। সো বিনিয়োগের সুদ হচ্ছে 27,000 টাকা। তারপর আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজ। অর্থাৎ ব্যবহৃত সাপ্লাইজ মানে কি বলতো? সাপ্লাইজ খরচ। ব্যবহৃত সাপ্লাইজ মানে হচ্ছে সাপ্লাইজ খরচ। রেয়া মিলে সাপ্লাইজ খরচ কত দেওয়া ছিল? সাপ্লাইজ খরচ দেওয়া ছিল 50,000 টাকা। আর সমন্বয় বলেছে যে অব্যবহৃত সাপ্লাইজ 10,000 টাকা। রেয়া মিলে সাপ্লাইজ খরচ বলেছে 50,000 এবং অব্যবহৃত সাপ্লাই সমন্বয় বলছে 10,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? যতটুকু ব্যবহার করতে পারিনি। সো 50,000 থেকে অব্যবহৃত সাপ্লাইজ বিয়োগ করলে অ্যাকচুয়াল সাপ্লাইজ খরচ বের হবে। তো সাপ্লাইজ খরচ এটি হলো 50,000 টাকা ছিল কোথায় বলো? রেয়া মিলে। সমন্বয় বলে দিছে অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ কত? অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 10,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইজ কত? 10,000 টাকা। হ্যাঁ, অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 10,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইজ 10,000। তাহলে খাতা কলম পেন্সিল শুরুতে ছিল কত? 50,000। তার মধ্যে 10,000 টাকা অব্যবহৃত রয়েছে, মানে ব্যবহার করতে তুমি পারোনি। সো ব্যবহার করতে পারোনি, তাহলে ব্যবহার হইলো কত? ব্যবহার হলো হচ্ছে 40,000। সো যতটুকু ব্যবহার হয়েছে ততটুকুই কি বলতো? ততটুকুই কি ব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ খরচ হচ্ছে 40,000 টাকা। ওকে, তাহলে আমরা এখন শুরু থেকে অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটা বেশ বড়, পুরো আয় বিবরণী করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। সো শেয়ার মূলধন প্রতিটি এত টাকা। শেয়ার মূলধন কোথায় যাবে? মালিকানা সত্ত্বের অংশ। সো A = L + OE। তাহলে আর্থিক অবস্থার বিবরণী কোথায় যাবে? মালিকানা সত্ত্বের বিবরণীতে। তাহলে আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে আমরা ছক করে রেখেছি আর্থিক অবস্থার বিবরণী। আসলে এতটুকু ছক হবে না, অনেক বড় অংশ। সো আমরা একটু চেষ্টা করি যতটুকু পারি। তো হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। মনে মনে ভাবো L + OE। ওকে, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তো তার মধ্যে হচ্ছে শেয়ার মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন প্রতিটি কত টাকা মূল্যের ছিল? প্রতিটি ছিল হচ্ছে 10 টাকা মূল্যের। প্রতিটি 10 টাকা মূল্যের অনুমোদিত শেয়ার মূলধন। প্রতিটি অনুমোদিত মূলধন এখানে দেয়া নাই। সো 10 টাকা মূল্যের ডট শেয়ার কতটি আমরা জানি না, কারণ অঙ্কে বলা নাই। প্রতিটি 10 টাকা মূল্যের ড্যাশটি শেয়ার, তাহলে কত টাকা হবে? ড্যাশ আমরা জানি না। ডট। তাহলে এবার ইস্যুকৃত কমা বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের কতটি শেয়ার? প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। তাহলে 1 লক্ষ কে যদি 10 দিয়ে ভাগ দিই কত টাকা হবে? 10 লক্ষ। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে ইস্যুকৃত বিলিখিত শেয়ার মূলধন হচ্ছে কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। ওকে, নেক্সট।
তাহলে হলো ইস্যুকৃত বিলিখিত শেয়ার মূলধন 10 লক্ষ টাকা। সেবায় সেবায় হচ্ছে একটি কি হিসাব? আয় হিসাব। সো আয় কোথায় যাবে বলো, আয় যাবে কোথায়? আয় যাবে হচ্ছে, দেখো এই অঙ্কটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, এই অঙ্কটা দেখো ক্রয় বিক্রয় কিছুই নেই, খেয়াল করে দেখো। এই অঙ্কটা সাধারণত সেকেন্ড পেপারে কোম্পানি ক্ষেত্রে অঙ্কটা একটু ভিন্ন ধাঁচের। দেখো সাধারণত কোম্পানির অঙ্কে ম্যাক্সিমামই হচ্ছে ক্রয় বিক্রয় থেকে 99% অঙ্কে, অর্থাৎ বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা দেখে থাকি যে ইন্টার ফার্স্ট ইয়ারের অর্থাৎ ফার্স্ট পেপার থেকে যে আর্থিক বিবরণী আসে, একটা ক্রয় বিক্রয় থাকে, একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে আসে এবং আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান থেকে এসে থাকে। কিন্তু কোম্পানির অর্থাৎ সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখবে যে দুইটা আর্থিক বিবরণী এসে থাকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে, মাঝে মাঝে উৎপাদনকারী প্রতিষ্ঠানও দেখা যায়। সো সেবামূলক প্রতিষ্ঠান খুব কমই দেখা যায়। সো এই অঙ্কটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। কিভাবে বুঝলাম? অঙ্কে সেবায় দেয়া আছে এবং এই অঙ্কে কোথাও ক্রয় বিক্রয় দেয়া নাই। তার মানে এই আয় বিবরণীটা করতে হবে হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। ওকে, তাহলে আমরা খতে যাই। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে এক ধাপ বিশিষ্টতে নিয়ম কি? আয় সমূহগুলো আগে লিখব, সমস্ত আয় এক জায়গায় এবং সকল ব্যয়গুলো আর একসাথে। ব্যয় বাদ লিখি, বাদ আয় সমূহ থেকে সকল ব্যয় সমূহ, বাদ সকল ব্যয় সমূহ। সো প্রথমে আমরা এখানে সেবা আয় লিখব, সেবা আয়। সো সেবায় কত বলছে? সেবায় হচ্ছে ক্রেডিট পাশে থাকবে 7,50,000 টাকা, এর সাথে কোনো দাগ নাই, 7,50,000 টাকা, 7,50,000 টাকা। এবার হচ্ছে বেতন খরচ। বেতন খরচকে একটা ব্যয় হিসাব, সাপ্লাইজ খরচে কি বলো? ব্যয় হিসাব। সো বেতন খরচ কত টাকা আছে? 3 লক্ষ টাকা আছে। সো বেতন খরচ ব্যয়ের মধ্যে লাগবে 3 লক্ষ টাকা। বেতন খরচ 3 লক্ষ টাকা। বেতনের সাথে কোনো দাগ নেই, বেতনের সাথে কি নেই? কোনো দাগ নেই। ওকে। সাপ্লাইজ খরচ 50,000 টাকা, সাপ্লাইজের সাথে দাগ আছে। সাপ্লাইজ খরচ কত টাকা? 50,000 টাকা। তাহলে দাগ আছে 1 নাম্বার কলামে লিখবো সাপ্লাইজ খরচ কত? 50,000 টাকা মাইনাস অব্যবহৃত সাপ্লাইজ 10,000 টাকা। তাহলে সাপ্লাইজ খরচ হবে কত? আমরা ক নাম্বারও বের করছি 40,000 টাকা। আমরা চাইলে লিখতে পারতাম সাপ্লাইজ খরচ ক হতে আনিত 40,000 টাকা, এটাও আমরা লিখতে পারতাম, যেহেতু কত একবার আমরা নির্ণয় করেছি। এবং দেখো এই অব্যবহৃত সাপ্লাইজটা আরেকবার কোথায় যাবে? চলতি সম্পদে যাবে কিন্তু আরেকবার। তো আমরা চাইলে চলতি সম্পদেও চাইলে আমরা এখন লিখে আসতে পারি অব্যবহৃত সাপ্লাই চলতি সম্পদে যাবে। সো এখানে কি সম্পদ যায়? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ অঙ্কে দেয়া ছিল। আচ্ছা আমরা যেটা লিখবো সেটা লিখছিলাম কি? অব্যবহৃত সাপ্লাইজ 10,000 টাকা, অব্যবহৃত সাপ্লাইজ অব্যবহৃত সাপ্লাইজ অব্যবহৃত সাপ্লাইজ কত? 10,000 টাকা। ওকে। সো আমরা এমন ভাবে করব, একটা জিনিস শুরু থেকে পড়বো, রেয়ামিলটা শেষ পর্যন্ত পড়বো, আমার ক খ গ সব হয়ে যাবে। তাহলে সাপ্লাইজ খরচ ডান, দুই জায়গায় লিখতে হবে, লিখে ফেলছি। অগ্রিম বীমা 60,000 টাকা। অগ্রিম বীমা হচ্ছে একটি চলতি সম্পদ। অগ্রিম বীমার সাথে কি আছে? দাগ আছে। তো অগ্রিম বীমার সাথে কি বলছে? অগ্রিম বীমা হচ্ছে 20,000 টাকা খরচ হয়েছে। তাহলে অগ্রিম বীমা আছে কত? 60,000 টাকা। সো অগ্রিম বীমা আমরা 60,000 টাকা চলতি সম্পদে নিয়ে যাব। অগ্রিম বীমা কি একটা চলতি সম্পদ? তাহলে অগ্রিম বীমা
দাগ আছে তাই 1 নাম্বার কলামে লিখবো 60,000। তার মধ্যে খরচ হয়ে গেছে, ধরো অগ্রিম দিয়ে দিয়েছিল কত 60,000 টাকা, সেখান থেকে অলরেডি খরচ হয়ে গেছে 20,000 টাকা। সো তোমার অগ্রিম আর থাকলো কতটুকু, চলতি সম্পদ 40,000 টাকা, মাইনাস হচ্ছে বিমা খরচ। এখানে আসলে জায়গা নেই, আমি এক লাইনে লিখে ফেলবো। 60 থেকে এটাকে আমি 40,000 এক লাইনে লিখে ফেলবো। অগ্রিম বিমা এখানে লিখবো 60,000 মাইনাস খরচ 20,000। সো অগ্রিম বিমা কত থাকলো, 40,000 টাকা। এখন বলো এই 20,000 টাকা যে খরচ হলো, এক্সপেন্স হলো, তাহলে এটা কোথায় যাবে, এটি আয় বিবরণীতে যাবে। তাহলে বিমা খরচ 20,000 টাকা, বিমা খরচ 20,000 টাকা। ওকে, আমাদের অগ্রিম বিমার কাজ শেষ। ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান কত টাকা, 80,000 এবং 8 লাখ টাকা, এবং তার সাথে দাগ আছে। তাহলে ডেলিভারি ভ্যান হচ্ছে 8 লক্ষ টাকা। ডেলিভারি ভ্যান 8 লক্ষ স্থায়ী সম্পদে যাবে। ডেলিভারি ভ্যান, ডেলিভারি জায়গা নাই তাই আমি একটু চাপিয়ে লিখতেছি 8 লক্ষ টাকা, দাগ আছে তাই 1 নাম্বার কলামে 8 লক্ষ মাইনাস অবচয় বা পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। এটা একটু ভালো করে দেখতে হবে। দেখো পুঞ্জীভূত অবচয়, প্রথমত দেখো এখানে পুঞ্জীভূত অবচয় আগে থেকে 2 লক্ষ টাকা ছিল। এই 2 লক্ষ টাকা হচ্ছে এই বছরের, ধরো এই হচ্ছে এই বছর, এই বছরের পূর্বের বছরগুলোর অবচয় যোগ করে হয়েছে তোমার পুঞ্জীভূত অবচয় 2 লক্ষ টাকা। ওকে, সো এই 2 লক্ষ টাকা হচ্ছে বিগত বছরগুলোর অবচয় যোগ করা। সো এই বছরের অবচয়টা এর সাথে যোগ করব, তাহলে টোটাল পুঞ্জীভূত অবচয় হবে। আবার বুঝো, ধরো এটা হচ্ছে আমরা এই হিসাবকাল, পূর্বের বছরগুলোর অবচয় সমষ্টি হচ্ছে 2 লক্ষ, তাহলে এই বছর অবচয়টাও কি করতে হবে, এই 2 লাখের সাথে যোগ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে অবচয় নির্ণয় করা। 8 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকার কত পার্সেন্ট, ডেলিভারি ভ্যান হচ্ছে 5%, ডেলিভারি ভ্যান কয় পার্সেন্ট, 5%। সো ডেলিভারি ভ্যানের হচ্ছে তাহলে 8 লক্ষ টাকার 5%, 8 লক্ষ টাকার যদি 10% করতাম তাহলে হতো 80,000 টাকা। 5% তাহলে 80,000-এর অর্ধেক হবে, 80,000-এর অর্ধেক হচ্ছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা। আর বিগত বছরগুলোতে ছিল 2 লাখ, তাহলে টোটাল পুঞ্জীভূত অবচয় কারেন্ট ইয়ারে 40, এই বছরে 2, তাহলে 2,40,000 টাকা। ওকে, এখন এইভাবে কি হবে নাকি অঙ্কে কি বলে দিছে খেয়াল করে দেখো। ডেলিভারি ভ্যান অফিস সঞ্চয়ের পুস্তক মূল্যের উপর অবচয় ধরতে হবে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুস্তক মূল্যের উপরে ধরতে হবে। তো পুস্তক মূল্য কাকে বলে, তার উপর অবচয় ধরতে হবে। এইভাবে যদি আমরা ডিরেক্ট 8 লক্ষ টাকার উপরে করতাম তাহলে এটি আমাদের ভুল হবে, যে 8 লক্ষ টাকা ইন্টু 5% 40,000, এর সাথে 2 লক্ষ যোগ করলাম, এটা ভুল হবে। কেন, কারণ প্রশ্নে বলছে পুস্তক মূল্যের উপর অবচয় ধরো। তাহলে পুস্তক মূল্য কাকে বলে, তো এটা আমরা একটু দেখি। ডেলিভারি ভ্যানের পুস্তক মূল্য, আচ্ছা পুস্তক মূল্য মানে হলো পুস্তক মূল্য বা বহি মূল্য, এর আরেক নাম কি বলো, বহি মূল্য। এটা ভালোভাবে একটু গভীর মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। এটা হচ্ছে অষ্টম অধ্যায় কাজে লাগবে, ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় অবচয় নির্ণয়। পুস্তক মূল্য মানে হলো ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতে হয়। সো ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করার ফলে যে মূল্য থাকে সেটাকে আমরা বলি পুস্তক মূল্য। তো অঙ্কে ক্রয় মূল্য দেয়া আছে কত, 8 লক্ষ টাকা। রেয়া মিলের মধ্যে বলা ছিল ডেলিভারি ভ্যান 8 লক্ষ টাকা। মনে রাখবা রেয়া মিলের মধ্যে স্থায়ী সম্পত্তির যে মূল্য থাকে ওটি হচ্ছে সর্বদা ক্রয় মূল্য। স্থায়ী সম্পত্তিকে সর্বদা ক্রয় মূল্যে দেখাতে হয়, এটি হচ্ছে ক্রয় মূল্য নীতি অনুযায়ী বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী ফার্স্ট পেপারের নীতিমালা অধ্যায়ে এগুলো আছে। সো 8 লক্ষ টাকা ক্রয় মূল্য ছিল এবং পুঞ্জীভূত অবচয় দেয়া ছিল কত, 2 লক্ষ। তাহলে বহিমূল্য হবে কত, বহিমূল্য হবে হচ্ছে 6 লক্ষ টাকা। বহিমূল্য কত, 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা বহিমূল্যের উপরে ডেলিভারি ভ্যান 5% অবচয় করতে হবে। তাহলে 6 লক্ষ টাকার উপরে 5%, 6 লক্ষ টাকার উপরে 10% করলে কত টাকা হতো, 60,000 টাকা হতো। আর 60,000 টাকার অর্ধেক করলে কত হবে, 30,000 টাকা। তাহলে এটার অ্যাকচুয়ালি অবচয় হবে কত টাকা, 30,000 টাকা। ওকে,
তাহলে দেখো পুঞ্জীবিত অপচয় আগে কত ছিল 2 লাখ, এই বছরে পুঞ্জীবিত অপচয় হলো কত 30,000, তাহলে টোটাল পুঞ্জীবিত অপচয় হবে কত টাকা 2,30,000 টাকা। এখন দেখো কারেন্ট ইয়ারের অপচয় কত, কারেন্ট ইয়ারের অপচয় হচ্ছে 30,000, আর এই 2 লক্ষ টাকা হচ্ছে বিগত বছরগুলোর অপচয়। সো চলতি বছরের অপচয় খরচ হবে কত টাকা 30,000 টাকা, চলতি বছর অপচয় খরচ 30,000 টাকা, আর টোটাল 2,30,000 টাকা এটা হচ্ছে টোটাল পুঞ্জীবিত অপচয়, যেটা হচ্ছে সম্পদ থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, তাহলে পুঞ্জীবিত অপচয় কত টাকা হবে 2 লক্ষ কত টাকা পেলাম 30,000, 2 লক্ষ টাকা ছিল বিগত বছরগুলোতে, আর কারেন্ট ইয়ারে হচ্ছে 30,000 টাকা। তাহলে 8 লাখ থেকে 2 লাখ ধরে 6 লাখ থেকে 30 বাদ দিলে হবে 5,70,000 টাকা। ওকে, এবং এই 30,000 টাকা এটা হচ্ছে কারেন্ট, এই 2,30,000 না, কিন্তু শুধু 30,000 টাকা চলতি বছরের খরচ। চলতি বছরের খরচ হচ্ছে ব্যয়ের মধ্যে যাবে। ডেলিভারি ভ্যানের অপচয়, ডেলিভারি ভ্যানের অপচয় কত 30,000 টাকা। প্রশ্নটা বেশ সময় সাপেক্ষ এবং কঠিন, এই যে প্রশ্নটা এসেছে। সো এখন দেখো, এখন হচ্ছে আমাদের আর একটা সম্পদ আছে অফিস সরঞ্জামের পুস্তক মূল্য। সো অফিস সরঞ্জাম কত আছে, অফিস সরঞ্জাম আছে দেখো, অফিস সরঞ্জাম কত 4 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম হচ্ছে 4 লক্ষ, আর পুঞ্জীবিত অবস্থায় আছে কত 50,000, 4 লক্ষ এবং 50,000। তো দেখো অফিস সরঞ্জাম 4 লক্ষ টাকা মাইনাস পুঞ্জীবিত অবচয় 50 সমান বহিমূল্য কত হবে 3,50,000 টাকা। সো 4 লক্ষ টাকা হচ্ছে ক্রয় মূল্য, 50,000 টাকা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে কি পাওয়া যাবে বহিমূল্য, বহিমূল্যের আর এক নাম হচ্ছে পুস্তক মূল্য। সো প্রশ্ন বলছে পুস্তক মূল্যের উপর অবচয় ধরতে হবে। সো অবচয় ধরতে হবে, এটার উপর ধরা যাবে না, ধরতে হবে 3,50,000 উপরে। কত পার্সেন্ট 10%। সো এটা 10% করলে কত হবে 3,50,000 10% করলে হবে 35,000 টাকা। সো এই 35,000 টাকা হলো চলতি বছরের অবচয়। অফিস সরঞ্জামের চলতি বছর অবচয় কত 35,000 টাকা। আচ্ছা, তাহলে বিগত বছরগুলোতে অবচয় হয়েছিল কত 50, তাহলে বিগত বছরগুলোতে অবচয় 50 আর এবার হলো 35, তাহলে টোটাল কত 50 আর 35 85,000 টাকা। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কত 4 লক্ষ টাকা মাইনাস, আমি নিচে না লিখে এখানে মাইনাস করলাম, মাইনাস পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয় আগে ছিল কত 50, এই কারেন্ট ইয়ারে অবচয় কত বের করলাম, কারেন্ট ইয়ার হলো 35,000 টাকা। তাহলে 50 আর হচ্ছে 35 কত হবে 85,000 টাকা, 85,000 টাকা বিয়োগ করতে হবে 4 লক্ষ থেকে। 4 লাখ থেকে 50 বাদ দিলে হবে 3.5 লাখ, 3.5 লাখ থেকে হচ্ছে 3.5 লক্ষ, 3,50,000 থেকে 35,000 বাদ দিতে হবে, তাহলে হবে কত 3,15,000। তাহলে 3,15,000 টাকা এটা সম্পত্তি ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত বাদ দিলে অ্যাকচুয়ালি বহির্মূল্য হচ্ছে 3,15,000 টাকা। এইবার বলো এই 85,000 টাকা টোটাল পুঞ্জীবিত অবচয়, 50 যোগ 35, এই 50,000 টাকা হলো বিগত বছর পর্যন্ত প্রত্যেক বছর, এই কারেন্ট ইয়ার যেমন এই কারেন্ট ইয়ার অবচয় হলো কত 35, আর বিগত বছরগুলোতে অবচয় হয়েছে কত 50। সো আমার কারেন্ট ইয়ারের অবচয় বাবদ খরচ হবে কত 35,000 টাকা, 35,000 টাকা। অফিস সরঞ্জামের অবচয় 35,000। ওকে গেল উপযোগ খরচ, উপযোগ খরচ একটি ব্যয় হিসাব কত 80,000 টাকা, উপযোগ খরচ 80,000 টাকা, উপযোগ খরচ 80,000। এরপরে দেখো উপযোগ খরচ কি গ্যাস বিদ্যুৎ ইউটিলিটি এইগুলাকে আমরা বলি উপযোগ খরচ। ভাড়া খরচ কত টাকা, ভাড়া খরচ হচ্ছে
1,00,000 টাকা। সো ভাড়ার সাথে কি কোনো দাগ আছে? না। সো ভাড়া কত? 1,00,000 টাকা। তো লিখবো ভাড়া খরচ 1,00,000 টাকা। ভাড়া খরচ 1,00,000 টাকা। আমরা জানি রিয়া মিলের কাজগুলো কয়বার হয়? একবার হয়। সো একবার ডান। 10% বিনিয়োগ, এটার কাজ হবে 3 জায়গায়। বলো কয় জায়গায়? 10% বিনিয়োগ। রিয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। 10% বিনিয়োগ, এটি হচ্ছে একটি রিয়া মিলের আইটেম, এর কাজ যাবে একবার। আচ্ছা, তাহলে এর কাজ একবার এবং এর সুদটা হচ্ছে গুপ্ত সমন্বয়, এবং সমন্বয়ের কাজ হবে কয়বার? 2বার। সো একবার রিয়া মিলের কাজ হচ্ছে একবার, আর সমন্বয় এই দুটো হচ্ছে সমন্বয়ের কাজ। মোট হচ্ছে 3বার যাবে, 3,60,000 টাকা। এবং আমরা এটার বিনিয়োগের সুদ বের করছিলাম কত? 27,000 টাকা। সো 3,60,000 আর সুদ বাবদ হচ্ছে 27,000 টাকা। তাহলে 3,60,000 টাকা আর 27,000 টাকা। এই যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ 3,60,000 টাকা। হ্যাঁ, এটা আমরা তৃতীয় কলামে লিখবো 3,60,000 টাকা। এবং এর সুদ হচ্ছে বকেয়া সুদ। সুদ হচ্ছে আয়, বিনিয়োগের সুদ। আয় বকেয়া থাকলে সম্পদে যায়, তো চলতি সম্পদে যাবে। চলতি সম্পদে বিনিয়োগের বকেয়া সুদ 27,000 টাকা। বিনিয়োগের বকেয়া সুদ কত? 27,000 টাকা। আর এই বিনিয়োগের সুদটা আরেকবার আয়ে যাবে। বিনিয়োগের সুদ হচ্ছে একটি আয় হিসাব। কত টাকা? 27,000 টাকা। ওকে, বিনিয়োগের 3টা কাজ শেষ। 3 জায়গায় গেল, কমপ্লিট করলাম। সংরক্ষিত আয়, মালিকানা সত্ত্বের অংশ। সংরক্ষিত আয় কত? 1,50,000 টাকা। সো সংরক্ষিত আয় হচ্ছে 50,000 টাকা। সো সংরক্ষিত আয় দেখো, প্রারম্ভিক সংরক্ষিত আয়। প্রারম্ভিক সংরক্ষিত আয়, রেয়া মিলের যেটা সংরক্ষিত আয় দেয়া থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক সংরক্ষিত আয়। প্রারম্ভিক সংরক্ষিত আয় কত? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। খেয়াল করে দেখো, মনোযোগ সহকারে, গভীর মনোযোগ দেবে। রেয়া মিলে থাকে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক যে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে যে সংরক্ষিত আয় লিখতে হবে সেটা হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়। এখন দেখো, প্রারম্ভিক সংরক্ষিত আয় এর সাথে কর পরবর্তী মুনাফা যোগ করলে সেটা হবে সমাপনী সংরক্ষিত আয়। সো এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কি? এটার জন্য আমাকে কি অপেক্ষা করতে হবে? এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে হচ্ছে সো করপূর্ত মুনাফা আমরা পাবো হচ্ছে বিশদ আয় বিবরণী থেকে। ওকে, তাহলে আমরা সংরক্ষিত আয়, ওকে, আমাদের রেয়া মিল কাজ শেষ। ওকে, এবার দেখো, আমাদের সমন্বয়গুলো খুব ভালোভাবে সাবধানে চেক করতে হবে। অব্যবহৃত সাপ্লাইস কত টাকা? 10,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইস একবার সাপ্লাইস থেকে বিয়োগ করতে হবে, আর একবার হচ্ছে চলতি সম্পদে যাবে। দুটোই আমরা লিখেছি। হ্যাঁ, দুটোই আমরা লিখেছি। দেখো, সাপ্লাইস খরচ, হ্যাঁ সাপ্লাইস খরচ লিখেছি। আর একবার চলতি সম্পদেও লিখেছি। চলতি সম্পদ, হ্যাঁ অব্যবহৃত সাপ্লাইস লিখেছি। এরপরে দ্বিতীয় সমন্বয় বীমা খরচ। বীমা খরচ কি করতে হবে? অগ্রিম বীমা থেকে বিয়োগ করতে হবে, আমরা লিখেছি। এবং বীমা খরচ আর একবার আমরা দেখি তো ব্যয় লিখেছি কিনা। বীমা খরচ, হ্যাঁ বীমা খরচ লিখেছি, যে ব্যয়। ওকে, তাহলে প্রথম দুটার কাজ শেষ। ডেলিভারি ভ্যানের উপরে 5%, অফিস সরঞ্জামের উপরে 10%। ওহো, ডেলিভারি ভ্যান হচ্ছে 10%, এক্সট্রিমলি সরি, 10%, আমি এখানে 5% দিয়ে দিচ্ছি। সো ডেলিভারি ভ্যান 10%, আর হচ্ছে অফিস সরঞ্জাম হচ্ছে 5%। তাহলে তো অবচয় চেঞ্জ হয়ে যাবে। এই 5%টা হয়ে যাবে 10%। 10% কত? 60,000ই থাকবে। 30,000 হবে না, 60,000 হবে। তাহলে 60,000 হবে ডেলিভারি ভ্যানের অবচয়। এক্সট্রিমলি সরি, ডেলিভারি ভ্যান কত? 30,000 না হয়ে কত হবে? এটা 60,000 হবে। এটা 60,000 করে দিলাম। 60,000 হবে। এবং এখানেও কত টাকা বাদ যাবে? ডেলিভারি ভ্যান 60,000 টাকা। তাহলে 60 আর হচ্ছে 2 লাখ, তাহলে 2,60,000 টাকা। সো 2,08,000 থেকে 2 বাদ দিলাম,
6 লাখ, 6 লাখ থেকে 60,000 বাদ দিলে 6 লাখ থেকে 60,000 বাদ দিলে 40,000, তাহলে 5,40,000 হবে এখানে। ওকে, 5,40,000। সো অফিস সরঞ্জাম কি হবে, এটা যদি 10% হয়, এটা হচ্ছে 5%। সো এটাকে 10% করা ছিল, অর্ধেক করে দিতে হবে। সো অর্ধেক করে দিলে কত হয়, তাহলে অফিস সরঞ্জাম 35 এর অর্ধেক কত হবে, 35 এর অর্ধেক হচ্ছে 17,000 টাকা। 35 এর অর্ধেক কত, 17,000, তাহলে 35 অর্ধেক হচ্ছে 17,000। সো এখানে হবে কত, তাহলে এখানে হবে 50,000 আর হচ্ছে 17,000, 50 আর 17, 17,500, সরি 17,500 হবে, 17,500। এখানে একটু কাটাকাটি হয়ে গেল, সরি, 17,500। আর এখানে হবে 50,000 যোগ 17,500, কত হবে, 60,000, 67,500, 67,500। এখানে একটা শূন্য বাদ, 67,500। তাহলে 67 ক্যালকুলেটর নিই, 1 2 3 মাইনাস 67,500, তাহলে 3,32,500, 3,00,000 3,32,500 টাকা। ওকে, 3,32,500। সো এটা আমাদের কি ভুল হয়েছিল, একটা 5%-এর জায়গায় 10%, 10% 5% করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে 10%, কিন্তু আমরা 5% করতে, এটা হচ্ছে আমরা বাড়ালাম। আর এটা ছিল 10% আগে করছিলাম, এটাকে 5% হবে। সো একটা ইনভার্স করলাম আমরা। তো সমন্বয়ের কাজ ওকে আমরা লিখলাম। এরপর হচ্ছে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে শেয়ার মূলধনের উপরে। সো শেয়ার মূলধন কত, তার উপরে 10% লভ্যাংশ ঘোষণা করব। সো শেয়ার মূলধন ছিল হলো তোমার 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার 10 লক্ষ টাকা ইন্টু শেয়ার মূলধন কত, 10%। সো 10 লক্ষ টাকা 10% করলে কত হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 1 লক্ষ টাকা হবে। তাহলে শেয়ার মূলধন কোথায় কোথায় যায়, শেয়ার ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়। ঘোষণাকৃত লভ্যাংশ একবার সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে, আরেকবার কোথায় যাবে, আরেকবার হচ্ছে চলতি দায়ে যাবে। তাহলে সংরক্ষিত আয় থেকে ঘোষণাকৃত লভ্যাংশ বিয়োগ করতে হবে। আচ্ছা, এই অংশটা আমরা এখানে লিখে দিই, এখানে এই অংশটা আমরা এখানে লিখে দিই। সংরক্ষিত আয় প্রারম্ভিক যে দায় এখানে হচ্ছে সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় এখানে প্রারম্ভিক যে কত, 1.5 লক্ষ টাকা। কেন, কারণ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী আলাদাভাবে করতে বলে নাই। সেই অংশটা আমাদের এখানেই করতে হবে। সংরক্ষিত আয় বিবরণী আলাদাভাবে যেটা করতাম সেটা এখানে করবো। সংরক্ষিত আয় বিবরণী 1,50,000 এবং এর সাথে কি হবে, এর হচ্ছে কর পরবর্তী মুনাফা যোগ করতে হবে, যেটা আমরা এখনো পাইনি। কর পরবর্তী মুনাফা এটা হচ্ছে যোগ করতে হবে। যোগ করার পরে এরপরে আমাদের হচ্ছে কি করতে হবে, ঘোষণাকৃত লভ্যাংশ সেটা বিয়োগ করতে হবে। সো ঘোষণাকৃত লভ্যাংশ আমরা পেলাম হচ্ছে কত, 1 লক্ষ টাকা। আর এটা আমরা এখনো জানি না, এটা আমাদের বের করতে হবে। ওকে, আর ঘোষণাকৃত লভ্যাংশ কোম্পানি ঘোষণা করছে, এখনো প্রদান করেনি। এটা আরেকবার কোথায় যাবে, চলতি দায়ে যাবে। সো ঘোষণাকৃত লভ্যাংশটা কোথায় যাবে, চলতি দায়ে। আচ্ছা, আমরা একটু বাড়াই নিই, যেহেতু আমাদের অঙ্কটা বড়। চলতি দায়ে যাবে। সো আমরা এখানে লিখি দ্বিগুণের দায়। দ্বিগুণের দায় আমাদের এখানে কিছু নাই। সো তাহলে আমরা লিখবো চলতি দায়। চলতি দায়, তো চলতি দায়ের মধ্যে লিখবো ঘোষণাকৃত লভ্যাংশ কত,
1 লক্ষ টাকা। ঘোষণাকৃত লভ্যাংশ 1 লক্ষ টাকা। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ কাজ দুই জায়গায় থেকে আমরা কমপ্লিট করলাম, একবার চলতি দায় আর একবার হচ্ছে সংরক্ষিত আয় থেকে বাদ। আয়কর সঞ্চিতি রাখতে হবে। সমন্বয়ের আয়কর সঞ্চিতি কোথায় যায়? সমন্বয়ের আয়কর সঞ্চিতি, এটাকে যদি তুমি জাবেদা করো, আয়কর হিসাব ডেবিট, প্রদেয় সমন্বয় জাবেদা, প্রদেয় আয়কর ক্রেডিট। সো আয়কর হচ্ছে একটি ব্যয়, ব্যয় যাবে কোথা থেকে? ব্যয় যাবে কোথায়? করপূর্ব মুনাফা থেকে বিয়োগ করতে হবে। আর প্রদেয় আয়কর কোথায় যাবে? চলতি দায়। সো চলতি দায়ে যাবে একবার, সো চলতি দায়ে লিখে একবার প্রদেয় আয়কর সঞ্চিতি 20,000, প্রদেয় আয়কর সঞ্চিতি। আরেকবার এই 20,000 টাকা আরেকবার এই আয়কর সঞ্চিতি কর পূর্ব মুনাফা থেকে বিয়োগ করতে হবে। সো কর পূর্ব মুনাফা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, মাইনাস আয়কর সঞ্চিতি কত? 20,000 টাকা। ওকে, তাহলে আমাদের সমন্বয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। খ নাম্বারে ক্যালকুলেশন করি। তাহলে আয়গুলোকে আমরা যোগ করি, 7,50,000 আর 27,000, 50 আর 20 70, 7,77,000 টাকা। ওকে, 7 লক্ষ কত টাকা? 77,000 টাকা। এরপরে ব্যয়সমূহ, ব্যয়সমূহের মধ্যে বেতন, সাপ্লাইজ, অবৈধ সাপ্লাইজ, এগুলো আমরা যদি এখানে হচ্ছে 3,40,000, 20,000, 60,000, 1,20,000, তাহলে 4,20,000, 4,20,000। ভাড়া খরচ কত টাকা ছিল? ভাড়া খরচ ছিল 1 লক্ষ টাকা। এখানে কি ভুল আসছে নাকি? ভাড়া খরচ 1 লক্ষ টাকা ছিল। তাহলে এইগুলাকে আমরা ব্যয়গুলাকে যোগ করি। হ্যাঁ, ব্যয়গুলোকে যোগ করলে হবে 3 লক্ষ 40 আর 20 60, 60 আর 120, 20 3 যোগ 17,500, 17,500 আর 1,80,000, তাহলে কত? 6,17,500 হচ্ছে ব্যয়। তাহলে 1,59,500 হলো কর পূর্ব মুনাফা। 1,59,500 কি? কর পূর্ব মুনাফা। তাহলে 1,59,500 হচ্ছে কর পূর্ব মুনাফা। এটা কি মুনাফা বলতো? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফার উপর সরকারকে কি দিতে হয়? কর দিতে হয়। তাহলে কর দিতে হবে কত টাকা? 20,000 টাকা। আয়কর সঞ্চিতি রাখলাম 20,000 টাকা। 1,59,500 থেকে এবার 20,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 1,39,500 হচ্ছে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা। সো এই কর পরবর্তী মুনাফা কি হয়? প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে সেটা যোগ হয়। ওকে, আচ্ছা দেখো, আমরা সংরক্ষিত আয়ের যে কাজটা করেছি, এই দেখো সংরক্ষিত আয়ের আমরা বিস্তারিত যে কাজটা করেছি, এই কাজটুক আমাদের এই অঙ্কে কিন্তু করতে হবে না। আমি তোমাকে যতটুকু করে দেখাইছি সেটার কারণ হচ্ছে, যদি গ নম্বরে দেখো এখানে কিন্তু একটা প্রশ্নে বলা আছে সংরক্ষিত আয় সমাপনী যে দেয়া আছে। দেখো সংরক্ষিত আয় সমাপনী যে কত টাকা দেয়া আছে? 1,67,000। যদি এই অঙ্কে এই চেকটা না দেয়া থাকতো তাহলে ওখানে আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করতে হতো, সমাপনী যে বের করতে হতো। অঙ্কে যদি দেয়াই থাকে তাহলে আর আমাকে করতে হবে না। কিন্তু কোনো কারণে যদি এটা দেয়া না থাকতো তাহলে আমি যেভাবে করেছি সেভাবেই করতে হতো। তাহলে 1,67,000 টাকা এখানে আমরা যে কাজটা করেছি এগুলা করার কোনো দরকার নাই।
তাহলে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের না লিখে এখানে কি লিখবো, সমাপনী জের, অর্থাৎ সমাপনী জের অঙ্কে দেয়া ছিল কত টাকা দেয়া ছিল, 1,67,000 টাকা। সো এইগুলা কিছুই না লিখে আমি যেটা করতে পারবো এখন 1,67,000 টাকা সংরক্ষিত আয় লিখবো। ওকে, 1,67,000 টাকা। আর যদি না থাকতো তাহলে আমি কিভাবে যোগ বিয়োগ করতাম, সবাই কি বুঝতে পারছো? 1,67,000 এখানে যদি না দেয়া থাকতো, এই যে কর পূর্ববর্তী মুনাফা, এই যে দেখো খ নাম্বারে কত বের হইলো, খ নাম্বারে বের হলো 1,39,500। এই 1,39,500 কি হতো, এই যে কর পূর্ববর্তী মুনাফা এখানে এসে কিন্তু যোগ হতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই অংশটুকু আমাদের দরকার নাই এখন। আচ্ছা, কখন দরকার হতো, যদি না দেয়া থাকতো, তাহলে 1,67,000 টাকা। ওকে, তাহলে আমাদের আর কি আছে, আর কিছুই নেই। আমাদের যেটা করতে হবে এখন, স্থায়ী সম্পদ এই দুটাকে যোগ করে এখানে নিয়ে আসতে হবে। এখানে ছিল কত, 5,40,000 টাকা, 5,40,000, আর হচ্ছে 3,32,500, 3,32,500। তাহলে এখানে কত হবে, 8,72,000, 8,72,000 কত, 500। এই 8,72,500 দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদগুলা কি কি, 10,000, 50,000, 50 আর 20, 70, 77,000। তাহলে টোটাল সম্পদ কত হবে, 8,72,500 যোগ 3,60,000, 1, 2, 3 যোগ 77,000, তাহলে কত হবে, 13,09,500। তাহলে টোটাল সম্পদ কত টাকা, 13,09,500। 13,09,500 হচ্ছে কি বলতো, মোট সম্পদ। মোট সম্পদ হচ্ছে 13,09,500 টাকা। আচ্ছা, এবার হচ্ছে এই গেল, এবার হচ্ছে এল এবং ওই, এল এবং কি ওই। দেখো ওই হচ্ছে শেয়ার মূলধন এবং এই দুটো হচ্ছে ওই, টোটাল ওই হচ্ছে, আর দায় হচ্ছে এই দুটা। তাহলে 1,20,000 টাকা হচ্ছে কি বলো, দায়। তাহলে যোগ করি, 10 লক্ষ আর 1,67,000, 11,67,300 যোগ দায় হচ্ছে 1,20,000। ওকে, এই অঙ্কে দেখো, এই অঙ্কটার মধ্যে ভুল আছে, ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে হচ্ছে ভুল আছে। সো আমাদের এখানে স্থায়ী হিসাব দিয়ে মিলাতে হবে, সরি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে, এবং আমাদের সম্পদের সাথে দায় মালিকানা সত্ত্বের মধ্যে ডিফারেন্স হয় কত টাকা, 22,500 টাকা। আমাদের সব কিছু ঠিকঠাক আছে। সো এই 22,500 টাকা এখানে দিয়ে আমাদের মিলাতে হবে। 22,500 দিলে কত হবে, 13,09,500। এই 22,500 সমান সোজাসুজি লিখবা হচ্ছে অনিশ্চিত হিসাব। যখন আর্থিক অবস্থার বিবরণী সবকিছু সঠিকভাবে লেখার পরেও যখন তোমার মিলবে না, তখন তোমাকে কি করতে হবে, অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে। সো অনিশ্চিত হিসাব হচ্ছে 22,500। তাহলে টোটাল দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে কত টাকা, 13,09,500 টাকা। এই হচ্ছে অঙ্কটা, অত্যন্ত জটিল ছিল এবং এই ধরনের অঙ্ক আসলে অল্প সময়ে করা তোমাদের জন্য মুশকিল হবে। সো আর্থিক বিবরণী আমার পরামর্শ থাকবে, তুমি যতই ভালো পারো আগে 5টা খ বিভাগটা আগে উত্তর করে ক বিভাগটা সবার শেষে করাই উত্তম হবে। কারণ কখনো কখনো আর্থিক বিবরণী যদি এত বড় অঙ্ক আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়। শুরুতে করলে এটা তোমার পরীক্ষা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, পরীক্ষা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে পরবর্তী খ বিভাগটার জন্য। সো এই জন্য আমার পরামর্শ থাকবে, সো কখন আসতে পারে আমরা তো জানি না, তো আসার সম্ভাবনা অনেক ক্ষীণ, সবসময় তো আসে না। সো এর জন্য আমরা খ বিভাগটা পরে উত্তর করাটাই
বেটার মনে হয় আমার কাছে। ওকে, সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।